প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি ভালো আছো। আমরা একাদশ শ্রেণীর যে শিক্ষার্থীদেরকে পাঠদান করছি, আমরা অক্টোবরের 4 তারিখ থেকে সারা দেশে একযোগে পাঠদান প্রক্রিয়া শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে। তো তোমাদের যে ব্যাচ, সেই ব্যাচটি শুরু থেকেই অনলাইনে ক্লাস করে অভ্যস্ত এবং আমরা দেখেছি যে সারা দেশেই অনলাইন কার্যক্রম শিক্ষার্থীদেরকে পাঠদান প্রক্রিয়ার একটা পূর্ণোদ্যমে চালু হয়েছে তোমাদের ব্যাচ থেকে। ফলে অনেকেই হয়তো ক্লাস রেগুলার ক্লাস করছো না বা মনে করছো যে আমরা ক্লাসে নাই বা শ্রেণীকক্ষে নাই, তাতে কি হয়েছে? আসলে তোমাদের এই সিলেবাসটি তোমরা চাও বা না চাও তোমাদের এইভাবেই এগিয়ে যাবে। যদি আগামী জানুয়ারি ফেব্রুয়ারি যে কোনো সময় আমরা আশা করছি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবে, কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলেও তোমাদের শিক্ষাবর্ষ থেকে এই সময়টুকু কিন্তু বাদ চলে যাবে। ফলে তোমাদেরকে কিন্তু রেগুলার ক্লাস করার ছাড়া আর কোনো উপায় নেই। তোমরা অবশ্যই মন দিয়ে ক্লাসগুলো শুনবে। আমি তোমাদেরকে আগে কথাটি বলেছি। তোমরা হয়তো ভাবছো যে অনলাইনে ক্লাস হলে তোমাদের পড়া হয় না। এটা একটু ভুল কথা। আমরা বরঞ্চ বলি যে অনলাইনে আমরা শ্রেণীকক্ষ থেকে অনেক ভালো পড়াতে পারি। কারণ শ্রেণীকক্ষে অনেক ধরনের কাজ থাকে, অনেক ধরনের শব্দ থাকে। ফলে আমাদের প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা কথা সব শিক্ষার্থীদের কানে গিয়ে পৌঁছায় না। কিন্তু এখন আমরা আমাদের প্রত্যেকটা কথা পরিষ্কারভাবে বলতে পারি। আর তোমাদের যাদের যেকোনো ক্লাস যদি বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে তোমরা বারবার শুনতে পারো। সুতরাং এই সুবিধাটা তো শ্রেণীকক্ষে সম্ভব নয়। আর দ্বিতীয়ত হচ্ছে, তোমাদের যেখানে সমস্যা সেটা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে যে ক্লাসগুলো হয় সেখানে কমেন্টস এর মাধ্যমে আমাদেরকে বললে আমরা সেটা পরবর্তী ক্লাসে সেটাকে শুধরে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমরা এখন আমাদের আলোচনায় যাচ্ছি। আজকে আমরা একটি কবিতা পড়ব। কবিতাটি একটু পেছনের দিকে, তারপর আমরা একটু সামনে পিছনে করেই পড়াচ্ছি। তো আজকে আমাদের কবিতার বিষয়বস্তু হচ্ছে ফেব্রুয়ারি 1969। ফেব্রুয়ারি 1969 এই কবিতাটির রচয়িতা কবি শামসুর রাহমান। তো আমাদের মূল আজকের আলোচনা আসলে শামসুর রাহমানকে নিয়ে। কবিতাটির বিষয়ে আলোচনা হয়তো আমাদের পরবর্তী ক্লাসে পূর্ণাঙ্গ রূপে হবে। তো কবি শামসুর রহমান আমাদের বাংলাদেশের একজন প্রধান কবি এবং বলা হতে থাকে যে বাংলা সাহিত্যের কবিতার যে একটা ধারা আছে। তোমরা যেহেতু এখন একটু বড় হচ্ছ, উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়ছো, তোমাদেরকে কিন্তু একটু এখন খুব জরুরি ভাবে তোমাদের একটু পড়াশোনায় মন দিতে হবে এই জায়গায় যে আমাদের পড়াগুলো মাধ্যমিক পর্যায়ে থেকে এখন একটু জটিল হয়ে আসছে। তো আমরা যে বিষয়টা বলছিলাম যে আমাদের বিষয়বস্তুর ক্ষেত্রে এখন একটু জটিলতা হবে এবং আমাদের একটু পড়াশোনাগুলো মন দিতে হবে। তো শামসুর রহমান আমাদের বাংলা কবিতার একটি ধারাবাহিকতার একটা অংশ। সেই ধারাবাহিকতাটা কোত্থেকে আসছে সেটা আমরা একটু একটু বলে নিই। প্রথমত আমাদের সাহিত্যের যে ধারাবাহিকতা, আমরা বলি যে আমাদের সাহিত্যের ৩টি যুগ, প্রধানত প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। আমরা প্রাচীন যুগের কথা বলতে গেলে চর্যাপদের নাম বলি। মধ্যযুগে অনেকগুলো বিষয় আছে, যেমন মঙ্গল কাব্য, শ্রীকৃষ্ণ কীর্তন, এগুলো বলি। আমরা যদি সাহিত্যের ইতিহাস পড়াতে যাই তখন এই বিষয়গুলো খুব বিস্তারিত আলোচনা করি। তবে আমরা যেটা আমাদের মূল বিষয় সেটা হচ্ছে আধুনিক সময়কালে আমরা যেসব কবিদের কবিতা পড়ি সেই আধুনিক কবিদের মধ্যে একটা ধারাবাহিকতা আমাদের মনে রাখতে হবে। আমরা প্রাচীন এবং মধ্যযুগের ধারাবাহিকতাটা আপাতত এইখানে আমরা বলছি না। আধুনিক সময়ের যারা প্রধান কবি বা যাদের একটা যুগের কথা আমরা বলা হয়, যারা নিজের এক একটা যুগের সৃষ্টি করেছেন, তেমনি প্রথমে যার নাম আসে তিনি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তোমরা ইতিমধ্যে মাইকেল মধুসূদনের সম্পর্কে ক্লাস করেছো। মাইকেল মধুসূদন দত্তের পর আমাদের পরবর্তী যে বিষয়টা আমাদের আসে, বিশেষ করে আমাদের বড় আরেকজন কবি সেবা যিনি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব এত বেশি ছিল যে দীর্ঘদিন আমাদের সাহিত্যে রবীন্দ্রনাথই ছিল প্রধান এবং একমাত্র কবি। মানে একমাত্র কবি বলতে বলছি প্রভাব বিস্তারকারী কবি। তার সমকালের অন্য সকল কবি রবীন্দ্রনাথকে অনুসরণ করছিলেন। তো তার পরবর্তী সময়, রবীন্দ্রনাথের পরবর্তী সময় আধুনিক যুগে আরেকটি ধাপ আসে। সেটি আমাদের ৩০-এর পঞ্চকবির একটি ধাপ। তার মধ্যে একজন কবি জীবনানন্দ দাশ, একজন বুদ্ধদেব বসু, একজন সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে, এদের নিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা করব যখন তোমাদের সুচেতনা কবিতাটি পড়াবো আমি। তো এরপরের ধাপে তাদেরকে বলা হয় ৩০-এর কবি।
30-এর দশকে তাদের কবি প্রতিভার বিকাশ কিংবা তাদের প্রধান কাব্যগ্রন্থ প্রকাশিত হয় সেই দশকটিতে। এরপরে আমাদের কবিতায় যেই ধারাবাহিকতাটি আসে আমাদের সাহিত্যে, তারপরে যারা প্রধান কবি বা যারা আ গুরুত্বপূর্ণ কবি হিসেবে চিহ্নিত, এদের মধ্যে সর্বাগ্রে নাম আসে শামসুর রাহমানের নাম। তো আমরা পাশাপাশি স্মরণ করতে পারি শামসুর রহমানের সাথে বাংলাদেশের একজন কবিকে আল মাহমুদ এবং আরেকজন শহীদ কাদরী। তো এদের ৩ জনকে প্রধানত ৫০-এর কবি বলা হয়। ৪০-এর দশকে আমাদের সাহিত্যে কবি আছেন এবং তাদের কবিতা আমাদের পাঠ্য আছে। যেমন ফররুখ আহমদের কবিতা আছে। আমরা যখন ফররুখ আহমদ পড়ব, তখন তার সময় একটা বিষয় নিয়ে আলোচনা করব। তবে আমরা বলছি যে কবির সংখ্যা তো কম নয় এবং মূল্যবান কবি অনেকেই। তার ভিতর থেকে রবীন্দ্র, নজরুল কিংবা ৩০-এর কবির পরে যার নাম আমাদের কাছে বেশি আসে তিনি হচ্ছেন শামসুর রাহমান। আর শামসুর রহমান হচ্ছে প্রধানত বাংলাদেশের কবি। আমাদের সাহিত্যে এখানে একটা জিনিস আমাদের ভাবতে হবে যে আমাদের সাহিত্য কিন্তু এক ধরনের রাজনৈতিক অবস্থানের দিক দিয়েও কিন্তু এখন আলাদা হয়ে গেছে। রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল মধুসূদন এরা কিন্তু অবিভক্ত ভারতের কবি, অর্থাৎ তারা বাংলাদেশ বা অবিভক্ত বাংলার কবি। তারা বাংলাদেশ, ভারত বা পশ্চিমবঙ্গ সব জায়গায় তাদের বিচরণ ছিল। ফলে তারা কিন্তু তাদের কিন্তু আলাদা করে কিন্তু দেশের কোন দেশের কবি এটা বলা যায় না। কিন্তু ১৯৪৭ সালের দেশ বিভাগের পর আমাদের বাংলাদেশ যখন পাকিস্তানের অন্তর্ভুক্ত হলো, তখনই কিন্তু আমাদের একটা আলাদা সাহিত্য ধারা তৈরি হয়। এবং সেই সাহিত্য ধারাটিকেই বলা হয় বাংলাদেশের সাহিত্য ধারা, আর ওপারে যেটি আছে পশ্চিম বাংলা সাহিত্য ধারা। ফলে বাঙালি হয়েও আজকে আমরা ২ টা ভাগে বিভক্ত। একটা পশ্চিম বাংলা এবং আরেকটি এখানে আছে বাংলাদেশ। তো এই বাংলাদেশের যারা কবিতা লিখেছেন তাদের মধ্যে থেকে একদম ১ম দিকের কবি যারা শুরুতেই আমাদের সাহিত্যকে, বাংলাদেশের সাহিত্যকে একটি পথ দেখিয়েছেন, তিনি হচ্ছেন শামসুর রাহমান, আল মাহমুদ, শহীদ কাদরী তাদের। তো যাই হোক, আমাদের আলোচনা যেহেতু শামসুর রহমানকে নিয়ে, আমরা শামসুর রহমানের মধ্যে আবদ্ধ থাকি। তো আমাদের এই কবি শামসুর রহমানের যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তাকে বলা হয় যে একটা, যেমন আমরা রবীন্দ্রনাথকে একটা নামে চিনি যে তিনি হচ্ছেন বিশ্বকবি, কাজী নজরুলকে বলি বিদ্রোহী কবি, তেমনি আমাদের শামসুর রহমানের একটি পরিচয় হচ্ছে তিনি নাগরিক কবি। বাংলাদেশের একজন নাগরিক কবি। সকলের কবিতায় নাগরিকত্ব থাকে কিন্তু শামসুর রহমান একটি বিশেষভাবে পরিচিত। তিনি বাংলাদেশের নাগরিক কবি বলা। নাগরিক কবিটা কি? যার কবিতার বিষয়বস্তুতে নগর জীবনের কথা বেশি প্রকাশিত হয়। যেমন শামসুর রহমানের পাশাপাশি তুমি আরেকজন কবিকে যদি স্মরণ করো, তিনি হচ্ছেন জসিমউদ্দিন, যার কবিতায় পল্লী জীবন আ দেখানো হয়েছে বা পল্লী জীবন বিধৃত হয়েছে। তাই তাকে বলা হয় পল্লী কবি। শামসুর রহমান হচ্ছে নাগরিক কবি, তিনি শহরের কবি। তো শামসুর রহমানের কবিতায় যে প্রকৃতির কথা বলা হয় সেগুলো হচ্ছে শহর কেন্দ্রিক প্রকৃতি। আবার শামসুর রহমানের কবিতায় যে রাজনৈতিক জীবনের কথা বলা হয় সেটাও আমাদের নাগরিক জীবনের সংকটের মধ্যে থেকে এই রাজনৈতিক সংকটের কবিতা তিনি লিখেছেন। তো যাই হোক, আমরা শামসুর রহমানের জন্ম কত সালে সেগুলো আমরা বলবো। তারপর আমরা একটু বলি ১৯২৯ সালে তার জন্ম। তারপরে তিনি ২০০৬ সালে মৃত্যুবরণ করেন। আমরা শামসুর রহমানের জীবদ্দশায় অনেক বড় কবিদের দেখি, তারা সকলেই কিন্তু শামসুর রহমানকে অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং শামসুর রহমানকে ২ বাংলার কবিদের, যেখানে আমরা বাংলাদেশের কবি বলছি, তারপরও তিনি কিন্তু ওপার বাংলায় বা কলকাতায় বা পশ্চিমবঙ্গেও সমানভাবে পরিচিত এবং খ্যাতিমান ছিলেন এবং পশ্চিম বাংলা থেকে তাকে আনন্দ পুরস্কারে ভূষিত করা হয়। তো শামসুর রহমানের পড়াশোনা নিয়ে আমরা বলবো যে তিনি পড়াশোনায় ঢাকার একটি পুরান ঢাকার একটি স্কুল, পৌগল স্কুল থেকে তিনি মাধ্যমিক পাশ করেন। এরপর ঢাকা কলেজে পড়াশোনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ইংরেজিতে পড়েন কিন্তু পড়া শেষ করেননি। ৩য় বর্ষ পর্যন্ত ইংরেজি সাহিত্যে পড়ে তারপর তিনি পড়া বন্ধ করে দেন এবং তারপর তিনি আ আ আলাদা করে বা প্রাইভেটে ডিগ্রি পাশ করে, স্নাতক পাশ করে তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি হন। সেখানেও তিনি ১ম বর্ষ বা প্রিলিমিনারি তে ভালো ফলাফল করেন কিন্তু ফাইনাল পরীক্ষা দেননি। তো যাই হোক, তারপরেও শামসুর রহমানের মতো কবিরা, তারা যেহেতু আ অনেকেই পড়াশোনাও করেন না, অনেকে হয়তো আরো অল্পতেই পড়াশোনা বন্ধ করে দেন। প্রাতিষ্ঠানিক শিক্ষায় তাদের আগ্রহ কম। কিন্তু শামসুর রহমান সেই অনুযায়ী অনেকটুকুই পড়াশোনা করেছেন। তো শামসুর রহমানের এবার আসছি আমরা তার পেশা। তিনি মূলত ছিলেন একজন সাংবাদিক। তো সাংবাদিকতা ছিল তার পেশা। এরপরে শামসুর রহমানের
আসছে যে শামসুর রহমানের লেখালেখি কখন থেকে। ১৯৪৯ সালে শামসুর রহমানের প্রথম কবিতা প্রকাশিত হয় সোনার বাংলা পত্রিকায়। সেটি এরপরে তার ৫০-এর দশকে, মূলত ৫০-এর দশকে ৫০ থেকে তার আ সাহিত্য প্রতিভা বা তার কবি প্রতিভা প্রকাশিত হতে থাকে এবং তিনি ১৯৬০ সালে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। কাব্যগ্রন্থটির নামই খুবই সুন্দর, 'প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে'। এরপরে শামসুর রহমানের সঙ্গে আমাদের যে বিষয়টি বেশি জরুরি বলা উচিত আমাদের, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের যেই প্রধান যে ধাপগুলো, আমরা তো ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হয়েছে, সেটা একটা বিষয়। এরপরে ৪৭-এ দেশ বিভাগ হয়। তারপরে যে বিষয়গুলো আসে, যেমন ৫২'র ভাষা আন্দোলন, তারপরে তোমার ৬৬-র গণঅভ্যুত্থান, ৬৯-এর গণঅভ্যুত্থান, তারপরে ৬৬-র ৬ দফা। তো এরকম করে এই যে রাজনৈতিক যে ঘটনাগুলো আমাদের দেশে ঘটেছে, তার প্রত্যেকটার শিল্পিত বা প্রত্যেকটার কাব্যিক প্রকাশ পেয়েছে শামসুর রহমানের কবিতায়। তার কবিতা পড়লেই আমাদের ৬৯-এর গণঅভ্যুত্থান চলে আসে। তার কবিতায় ৫২'র ভাষা আন্দোলন আসে। তার কবিতায় আমরা ৭১-এর মুক্তিযুদ্ধ দেখি এবং প্রত্যেকটা কবিতা একেবারে আমাদের রাজনৈতিক ইতিহাস, আমাদের আ ব্যক্তিগত বাংলাদেশীদের জীবনের ইতিহাস কিংবা আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে একটা মাইলফলক হয়ে আছে। যেমন তোমরা কবিতাগুলো শুনেছ, 'স্বাধীনতা তুমি' রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান, কিংবা 'তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা' অথবা 'আসাদের শার্ট', কিংবা আমরা যে কবিতাটি পড়ব ফেব্রুয়ারি ১৯৬৯, কিংবা 'বর্ণমালা আমার দক্ষিণী বর্ণমালা'। এরকম অনেক কবিতা শামসুর রহমানের বিখ্যাত হয়েছেন। এগুলো আমাদের সাহিত্যকে যেমন দিয়েছে তেমনি আমাদের রাজনৈতিক ইতিহাসেও দিয়েছেন। ফলে শামসুর রহমান বহুল প্রচলিত, বহুল আলোচিত আমাদের জনজীবনে, আমাদের রাজনৈতিক জীবনে, আমাদের সাহিত্য জীবনে অত্যন্ত আলোচিত একজন কবি হচ্ছেন শামসুর রহমান। শামসুর রহমানের কবিতা সম্পর্কে আমরা এই যেটা বললাম সেটা বলে দিয়েছি। শামসুর রহমান কবিতা লেখার পাশাপাশি তিনি গদ্য লিখতেন। তার গদ্য গ্রন্থ আছে। এছাড়া তিনি উপন্যাসও লিখেছেন, কথা সাহিত্যিকও ছিলেন। তবে তার সাহিত্য প্রতিভার বিকাশ ঘটেছে সম্পূর্ণরূপে কবিতায়। ফলে তিনি মূলত প্রধানত আসলে কবি। তো আমরা শামসুর রহমান সম্পর্কে আমরা আজকে আলোচনায় যাব। দুঃখিত, আমরা আলোচনা ইতিমধ্যে কিছু করেছি এবং আমরা শামসুর রহমান সম্পর্কে এখন পাঠ্য বইয়ে কি আছে সেটা আমরা দেখব। তো আমরা বরাবরের মতন একটু স্ক্রিনে যাই, আমাদের পাঠ্য বইটাকে একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, আমরা স্ক্রিনে চলে আসছি। এখন আমরা একটু প্রথমে আমরা শামসুর রহমানের আ কয়েকটা ছবি দেখি, হ্যাঁ? ছবিটা দেখা দরকার কবিকে একটু চেনার জন্য। এই এটা শামসুর রহমানের ছবি, একটি অত্যন্ত সুন্দর পোর্ট্রেট। তো তার ছবি, এটা একটু পুরনো ছবি। আমি ইচ্ছা করে ছবিটা দিয়ে, ছবিটা সুন্দর লেগেছে আমার কাছে। তো এরপরে আমরা শামসুর রহমানের লেখালেখিতে মগ্ন অবস্থায় একটি ছবি দেখানো হচ্ছে। আ এরপর তার ব্যক্তি জীবনে তার স্ত্রীর সঙ্গে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। তো এগুলা মানে নিতান্তই তার যৌবনের ১ম দিককার ছবি। তার শেষ বয়সের ছবিগুলো আমি এখানে দেখাইনি। তো যাই হোক, আমরা শামসুর রহমানকে একটু চিনে নিলাম। একজন কবিকে দেখা খুব দরকার। তার চেহারাটা দেখলে কবিতায় আমাদের একটু মনোনিবেশ ভালো করে আসে বলে মনে হয়। তো এখন আমরা আমাদের টেক্সটে চলে যাই। টেক্সট কি বলছে? হ্যাঁ, আমরা টেক্সটে চলে আসছি। ফেব্রুয়ারি ১৯৬৯, শামসুর রাহমান। হ্যাঁ, এবার দেখো, আমি যে কথাগুলো বলেছি এগুলো আসলে অনেকটুকু এখানে বলা হচ্ছে। তারপরে আমি বলি যে ফেব্রুয়ারি ১৯৬৯, শামসুর রাহমান। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবা, কবির নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেকে রহমান বলে, আসলে উনি রাহমান, রহমান নয়, রাহমান। তাহলে কবি পরিচিতি: শামসুর রহমান ১৯২৯ খ্রিস্টাব্দের ২৯শে অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদীর পাড়াতলী গ্রামে। আসলে এই নামটা একটু অনেক সময় আমাদের কি বলে একটু দ্বিধায় ফেলে দেয়। অনেক সময় পরীক্ষায় আসে পাড়াতলী নাকি পাহাড়তলী। বিশেষ করে চট্টগ্রামের মানুষজন আমরা পাহাড়তলী নামটার সঙ্গে খুব পরিচিত। তো এটা হচ্ছে পাড়াতলী। নামটা একটু মনে রাখবা। তার পৈতৃক নিবাস নরসিংদীর পাড়াতলী গ্রামে। তার পিতার নাম মুখলেছুর রহমান এবং মাতার নাম আমেনা খাতুন। তিনি ১৯৪৫ খ্রিস্টাব্দে ঢাকার পগোজ স্কুল থেকে প্রবেশিকা, মানে এটা হচ্ছে মাধ্যমিক,
এবং ঢাকা কলেজ থেকে 1947 খ্রিস্টাব্দে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। 1957 খ্রিস্টাব্দে তিনি দৈনিক মর্নিং নিউজে সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। 1964 খ্রিস্টাব্দে তিনি দৈনিক পাকিস্তান, পরে দৈনিক বাংলা পত্রিকায় যোগদান করেন। 1949 খ্রিস্টাব্দে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় কবির প্রথম কবিতা প্রকাশিত হয়। আজীবন তিনি নিষ্ঠার সঙ্গে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন। তিনি ছিলেন গণতন্ত্রের পক্ষে, ছিলেন সত্য, সুন্দর ও ন্যায়ের পক্ষে। রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন তার কবিতাকে করেছে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত। নগর জীবনের যন্ত্রণা, একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন ইত্যাদি তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য। শামসুর রহমান উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমি বন্দি শিবির থেকে, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয়। নামগুলো খুবই সুন্দর, কারণ আমরা অনেক সময় দেশের দুর্যোগ বা দেশ যদি খুব খারাপ অবস্থা, বিশেষ করে করোনা পরিস্থিতিতে অনেক সময় মানুষ খুব বিরক্ত হয়ে এরকম একটি লাইন ব্যবহার করে, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। শামসুর রহমানের লাইনটি অনেক জায়গায় ব্যবহার করে। আবার বুক তার বাংলাদেশের হৃদয়, এটা আসলে বলা হচ্ছে যে আমাদের 90 এরশাদ বিরোধী একটি আন্দোলন হয়েছে, স্বৈরাচার পথ আন্দোলন। সেখানে নূর হোসেন নামে এক ব্যক্তি, তিনি রাজনৈতিক কর্মী, তিনি এই তৎকালীন এরশাদ সরকারের বিরোধিতা করে রাস্তায় নেমে এবং স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক লিখে তিনি দাঁড়িয়েছিলেন। পরে তাকে গুলি করে হত্যা করা হয় এবং এরপরেই শামসুর রহমান এই কবিতাটি লিখে বুক তার বাংলাদেশের হৃদয় ইত্যাদি। এছাড়াও গল্প, উপন্যাস, শিশু সাহিত্য ও অনুবাদ কর্মেও তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি আদমজী পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, স্বাধীনতা পুরস্কার সহ অসংখ্য পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন। 2006 খ্রিস্টাব্দের 17 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তো আমরা শামসুর রহমানের আজকে জীবন একটু পড়লাম। তো আশা করি তোমরা শামসুর রহমানকে একটু মনে রাখার চেষ্টা করো। আগামী ক্লাসে আমরা কবিতাটা সরাসরি চলে আসবো। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে, এটা আমরা আগামী ক্লাসে পড়াবো। আমরা একটু আজকে কবিতা সম্পর্কে বললাম, কবি সম্পর্কে। আর তোমাদেরকে আমি শামসুর রহমানের সম্পর্কে বিস্তারিত জানার জন্য উইকিপিডিয়ার একটি লিংক দিয়ে দেবো আজকে ক্লাসের ডেসক্রিপশনে। তোমরা ওইটা খুবই বিশ্বস্ত এবং খুবই সমৃদ্ধ একটি সংকলন উইকিপিডিয়া। তোমরা উইকিপিডিয়ার ওই লাইনগুলো একটু মন দিয়ে পড়লে শামসুর রহমান সম্পর্কে তোমাদের একটা পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে। এছাড়া আমরা শামসুর রহমানের আরো কিছু ভিডিও যদি থাকে সেগুলো ইউটিউব থেকে আমরা লিংক দিয়ে দেব। তোমরা এখনকার পড়াশোনাটা কিন্তু সার্বিকভাবে পড়বে। এটা কিন্তু ক্লাসরুমে শুধু একটা বিষয় পড়তা দেখতা, কিন্তু এখন পড়বে, দেখবে, শুনবে। এবং সেক্ষেত্রে মিডিয়া অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়ার সম্পূর্ণ সহযোগিতা তোমরা নিবে। তার নামে কি কি ডকুমেন্টারি হয়েছে সেগুলো তোমরা দেখবে। যাই হোক, আমরা শামসুর রহমানের সম্পর্কে আজকে এটুকু পড়লাম। আগামী ক্লাসে আমরা মূল টেক্সটে চলে যাব। তো তোমরা আশা করি এতক্ষণ যা বলেছি এটুকু বুঝেছো। খুবই সংক্ষিপ্ত করে বুঝিয়ে দিয়েছি। আর শামসুর রহমান সম্পর্কে আমরা বিস্তারিত আর যাওয়ার দরকার নেই, তোমরা বাকিটা পাঠ্যপুস্তকের বাইরে উইকিপিডিয়া থেকে দেখবে। আগামী ক্লাসে আমরা মূল কবিতা পড়াবো। তো আজকে আমাদের ক্লাস এটুকুই থাকুক। সবাই ভালো থেকো, সবাইকে অনেক ধন্যবাদ।